হ্যালো বন্ধুরা, আমি আতিফা। আমাদের আমিরুলস স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। এই শুয়োরের বাচ্চা, তুই কি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারিস না নাকি? আসলে থাক, আর বলতে হবে না। তোদের মতো চাকরদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। যা, এই ময়লাগুলো ফেলে দিয়াই। ময়লাগুলো ফেলে আস্তে আস্তে আপনাদের পরিচয়টা দেই। আমি মামুন। এছাড়া আমার আরেকটা পরিচয় আছে, সেটা পরে জেনে নেবেন। কোথা থেকে যে বাবা এরকম ছোট লোকদের ধরে আনে, আমার নতুন ড্রেসটা পুরো নষ্ট করে ফেললো। এতক্ষণ যে এই কথাগুলো বলল, তিনি এইবারে মালিকের মেয়ে। হঠাৎ করে আঙ্কেল আসলেন। আঙ্কেলকে বুঝতে পারছে না, ইনি আমাকে আশ্রয় দিয়েছেন। কি হয়েছে মা, এত চিল্লাতেছস কেন? আর বলো না, কোত্থেকে যে তুমি এরকম ছোট লোক ধরে নিয়ে আসো। জানো, আমার নতুন ড্রেসটাও নোংরা করে ফেলেছে। ওকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বাহির করো। মা, ও আমার জীবন বাঁচিয়েছে, আর ও খুব ভালো ছেলে। ও এই শহরে নতুন। এই জন্য তুমি ওকে বাড়িতে নিয়ে আসছো? কিছু টাকা দিলেই তো বিদায় হয়ে যাবে। নীলা, এতক্ষণ পরে জানতে পারলাম যে আঙ্কেলের মেয়ের নাম নীলা। নীলা সেখান থেকে খনন করে চলে গেল। তারপর আঙ্কেল আমাকে ডাক দিলেন। মামুন, তুমি এখানে বসো। না, সমস্যা নেই আঙ্কেল, আপনি বলেন। বসতে বলছি না তোমাকে? আমি বসে পড়লাম। বাবা, মামুন তুমি ওর কথায় রাগ করো না তো? না আঙ্কেল, আমার রাগ করার কিছুই নেই। আচ্ছা, তোমাকে কিছু কথা বলি। বলেন, কোনো সমস্যা নাই। তোমার বাসা কোন জায়গায়? কেন আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে? না, তুমি বলো। চাঁদপুর। তোমার বাসায় কে কে আছে? আসলে আঙ্কেল, আমার কেউ নেই। ও আসলে আমি এইভাবে বলতে চাইনি। সমস্যা নেই, বলুন। তুমি লেখাপড়া করতেছো? জি। কোন ক্লাসে? উচ্চ মাধ্যমিক পর্যন্ত। কি, তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করছো? জি। ও, তোমার পড়ালেখা করার ইচ্ছা আছে? জি, কিন্তু কেন কিন্তু? না, আমি তোমাকে পড়াবো। কিন্তু আপনি কেন আমাকে পড়াবেন? কেন, তোমার কোনো অসুবিধা আছে? না আঙ্কেল। আচ্ছা, কালকে তোমায় ভর্তি কনফার্ম করব। ধন্যবাদ। এদিকে নীলা ম্যাম রাগে ফুঁসতে ফুঁসতে লাল হয়ে গেল। পরদিন সকালে আমি, আঙ্কেল আর নীলা ম্যাম কলেজে গেলাম আমাদের ভর্তি পূরণ করতে। এভাবে চলল আমার দিনকাল। ক্লাস শুরু হলো। আমি প্রথম 1 মাস ক্লাস করি নাই। নীলা ম্যাম প্রতিদিন ক্লাস করতে যায়। 1 মাস পর আমিও যখন ক্লাস করতে যাই তখন আরে নীলা, দেখ, ওই যে একটা ক্ষেত মার্কা ছাত্র আসতেছে। আরে, এটা তো আমাদের বাড়ির চাকরটা। বলিস কি? তাহলে তো আরো ভালো। এদিকে আমি গুটি গুটি পায়ে কলেজের গেটের মধ্যে দিয়ে আসতেছি। একবার চোখ বুলিয়ে নিলাম কলেজের ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসের এক কোণায় একটা বকুল ফুল গাছ। এই যে মিস্টার চাকর, এদিকে আয়। এই, তোকে ডাকছি, শোনস না কে? আমি আবার তাদের দিকে চোখ ফিরালাম। তারপর আমাকে বলছেন? না, অন্য কাউকে বলছি। শুনোস না কানে? আসলে আমি ভাবলাম অন্য কাউকে বলছেন। অন্য কেউ কি চাকর? শুধু তুই ছাড়া। আমি মাথা নিচু করে আছি। কোথা থেকে আর একটি ছেলে আসলো আর আমার মাথায় একটা চুটকি মারলো আর বলল, কিরে নীলা, এই মুরগিটা আবার কে? আরে, তোদেরকে না বললাম আমাদের বাসায় একটা নতুন চাকর আসছে? সে ওই চাকর। কিরে, তুই কি ওই বাসা থেকে বাইর হবি নাকি আমাদের বাহির করতে হবে? আঙ্কেল যদি বলে বাইর হতে তাহলে আমি বাইর হয়ে যাব। আরে রাকিব, ওর কথাই মানবে না, ওকে একটু বুঝিয়ে দে। রাকিব ও কয়েকটা ছেলে মিলে আমাকে মাঠের মধ্যখানে নিয়ে গেল। ওই শাওন, যা দোকান থেকে 1 বোতল পোড়া মোবিল নিয়ে আয়। আচ্ছা ভাই, যাইতেছি। ভাইয়া, দয়া করুন
আমাকে এইরকম করবেন না। রাকিবের সাথে ছেলেগুলো কিছুক্ষণ পর শাওন মোবিল নিয়ে আসলো আর কিছু ছেলে আমাকে ধরলো। রাকিব আমার গায়ে মোবিল ঢেলে দিল। মোবিলের কালো রং আমাকে অবিরোধ করে ফেললো। আমি এক দৌড়ে কলেজের বাইরে চলে গেলাম। ওই দিন আর কলেজে গেলাম না। তারপর দিন আমি আবার কলেজে গেলাম। এই চাকরের বাচ্চা চাকর, এদিকে আই। আমাকে বলছেন? জি, আপনাকেই। বলেন। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাস করতে হবে। হঠাৎ শাওন এসে মাথায় চুটকি দিয়ে বলল, এই এত কথা বলস কেন? ভাই তোকে ডাকছে না? এই ধর, এই সিগারেট খা। আমি এইসব খাই না। তোকে বললাম না খেতে। এই সময় একজন স্যার আসলেন। স্যারকে দেখে নীলা, রিফা, রাকিব, শাওন আরোহী বলল, চল চল, স্যার আসছে। হ্যাঁ চল। তারপর আমি ক্লাসে গেলাম। দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন কোনো চিড়িয়াখানার প্রাণী। আর দেখবেই না কেন, তাদের গায়ে অনেক দামি দামি কাপড় আর আমার গায়ে ফুটপাতের কম দামি কাপড়। আমি গিয়ে শেষের বেঞ্চে বসি। একটু পরে একটি ছেলে এসে, ছেলেটাকে মনে হয় অনেক বড় লোকের সন্তান। হ্যালো, আমি সাকিব। আর তুমি? আমি ছেলেটার দিকে তাকিয়ে বলি, হাই, আমি মামুন। আমরা কি ফ্রেন্ড হতে পারি? সবাই আমাকে খ্যাত বলে ডাকে। আর আপনি আমাকে ফ্রেন্ড হবার জন্য বলছেন? আমি অন্যদের মতো না। আমাকে ফ্রেন্ড বানাবে কিনা বলো। আচ্ছা, আমরা ফ্রেন্ড। আমাকে বসতে বলবে না? সরি, বসেন। একটা শর্ত দিব, মানবে? কি শর্ত বলেন? বলো মানবে কিনা। আচ্ছা বলেন। আমাকে তুই করে বলতে হবে। কিন্তু আপনারা বড় লোক, আপনাদের তুই করে বললে সমস্যা হবে। না, কোনো সমস্যা হবে না। আচ্ছা বলবো। আমার বাকি ফ্রেন্ডসদের পরিচিত হবি না? আচ্ছা হবে। আয় আমার সাথে। হ্যালো, কী রে, কী খবর তোদের? ভালো। আমাদের নতুন ফ্রেন্ড মামুন। হ্যালো, আমি রাতুল। আমি রেহান। আমি সাইমা। আমি উর্মি। হাই, আমি মামুন। তবে সবাইকে তুই করে বলতে হবে। আচ্ছা বলবো। তারপর? মামুন, তুই আগে কোথায় থাকতি? কেন, আকাশের নিচে। না, আমি বলতে চাচ্ছি তোর বাসা কোথায়? চাঁদপুর। ও, তোর বাসা কে কে আছে? আমার কেউ নেই। ও, আসলে সরি, আমরা এভাবে বলতে চাইনি। ওকে, সমস্যা নাই। তোর লেখাপড়ার খরচ চলে কিভাবে? এই চলে যাই একভাবে। এই চল চল, স্যার ক্লাসে যায়। চল। স্যার ক্লাসে যাওয়ার আগে আমরা ক্লাসে যাই। স্যার এসে লেকচার দিতে লাগলো। আমি অন্যদিকে তাকিয়ে আছি। এই ছেলে দাঁড়াও। জি স্যার। তুমি কি এই কলেজের ছাত্র? না স্যার, ও আমার চাকর। নীলা এটা বলার সাথে সাথে সবাই হাসতে শুরু করলো, শুধু আমার ফ্রেন্ডসরা বাদে। থাম সবাই। স্যারের কথায় সবাই থেমে গেল। তুমি কি কলেজে নতুন? জি। আগে কোথায় থাকতে? আগের জায়গাটা অজানা থাক। স্যার আর কোনো কথা বলল না। দুপুরের ক্লাসে বাইরে গিয়ে আড্ডা দিতে লাগলাম। এমন সময় শাওন এসে বলল, ওই তোকে রাকিব ভাই ডাকতেছে। ও যাবে না। ওই তোকে বলি নাই, ওকে বলছি। চলো। না মামুন, তুই যাস না, ওরা তোকে র্যাগিং করবে। আমি সাকিবের কোথায় পাত্তা না দিয়ে চলে আসলাম। এই তোকে না বললাম নীলাদের বাড়ি থেকে চলে যেতে? আমি কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। রাকিব এসে আমার শার্টের কলার তুলে বলল, যে সময় গায়ে পড়বে তাহলে ঠিক হয়ে যাবে। কালকের পর থেকে যেন তোকে নীলাদের বাড়ির ও কলেজে না দেখি। এখন যা। আমি সেখান থেকে বাসায় চলে আসি। পরদিন কলেজের গেটের মধ্যে ঢোকার সময় দেখলাম রাকিব, শাওন ও তার ছেলেরা দাঁড়িয়ে আছে।
আমাকে দেখে আমার কাছে এসে আমাকে ধরে মাঠের মধ্যখানে নিয়ে আসলো আর আমাকে মারতে শুরু করলো। কলেজের সবাই তাকিয়ে আছে। আমি মায়ের আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন হুঁশ ফিরে আমি দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার পাশে সাকিব, রাতুল, সাইমা, উর্মি ও আঙ্কেল বসে আছে। আমি তাদের দেখে উঠতে যাব, তখন আঙ্কেল বলল, আরে ওঠার দরকার নেই, তোমার শরীর এমনিতেই দুর্বল। আমরা যদি সময় মতো না যেতাম তাহলে যে কি হতো আল্লাহই ভালো জানে। তোর এই 3 দিন জ্ঞান না ফেরাতে আমাদের কি চিন্তা হয়েছে। বাবা, মামুন আপনাকে বলো তোমার এই অবস্থা কিভাবে হলো? আঙ্কেল, একটা জিপের সাথে ধাক্কা লাগে, তারপর আর কিছু মনে নেই। আঙ্কেল, একটা জিপের সাথে ধাক্কা। ওইবারে একদিকে আমার চোখ পড়ে যায়, একটা মেয়ের দিকে নজর পড়ে। আমি মনে হয় কোনো পরী দেখছি। হঠাৎ কেউ একজন ধাক্কা দিয়ে বলে, ভাই কি দেখেন? এখন আর দেখেন না, চলেন, পরে দেখতে পাইবেন। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আচ্ছা ভাই, ওই মেয়ের নাম কি? মান্তাসা ম। ও, উনি কোন কলেজে পড়েন? আপনি জানেন না? না, ওনাকে তো আমি কোনোদিন দেখিনি। কি বলেন ভাই? যান, কয়েকদিন পরে আপনাদেরই বিয়ে, আর আপনি বলেন ওনাকে চেনেন না? কি? আমি আসি। কয়েকদিন পর আমি আবার কলেজে আসলাম। দেখি রাকিবও তার বন্ধুরা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখছি রাকিবও তার বন্ধুরা মৌকে র্যাগিং করছে। ও সরি, আপনাদেরকে তো একটা কথা বলা হয় নাই। প্রথম দেখাতে মৌকে ভালোবেসে ফেলি, আর মৌ কিন্তু আমাকে আরও অনেক আগে থেকেই পছন্দ করতো। এতক্ষণেই বুঝলাম ওই বাড়ির চাকর কেন আমাকে বলল। কিছু দিন পর আমাদের বিয়ে। আমি এক দৌড়ে গিয়ে রাকিবের সামনে দাঁড়াই। ওই নীলা, দেখ দেখ কে এসেছে। আরে, এ তো দেখছি আমার চাকর মশাই। আপনার ভাষা ঠিক করুন। মৌ এটা বলার সাথে সাথে নীলা মৌকে একটা থাপ্পড় মারে আর বলে, ওই, আমি আমার চাকরকে বলবো, তাতে তোর কি? মৌ যা বলল আমি তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। ও আমার হবু বর, ওকে কিছু বলা মানে আমাকে বলা। রাকিব মৌকে একটা থাপ্পড় মারে। মোর ঠোঁট বেয়ে রক্ত পড়তে লাগলো। আমি রেগে গিয়ে রাকিবের বুক বরাবর একটা লাথি মারি। তাতে রাকিব কয়েক হাত দূরে গিয়ে পড়ে। পুরো কলেজ তো অবাক। নীলা তো হতভম্ব হয়ে পড়ল। যে ছেলেকে 1 বছর ধরে র্যাগিং করা হয়েছিল, সেই ছেলে কি না রাকিবের গায়ে হাত তোলে। রাকিব ব্যথায় ছটফট করতে লাগলো। রাকিবের ছেলেরা আমাকে মারতে আসলে আমি ওদেরকেও মারি। আমি রাকিবের কাছে গিয়ে বলি, আমি চাইছিলাম এই সকল কাজ ছেড়ে ভালো মানুষ হবার জন্য, কিন্তু আমাকে ভালো মানুষ হইতে দিলি না। নীলার কাছে গিয়ে বলি, আমি ইচ্ছা করলেও তোকেও মারতে পারতাম, কিন্তু আমি মেয়েদের মারি না। তবে হ্যাঁ, অনেক রকম রূপ দেখাই। আমি এটা বলে মৌকে নিয়ে সোজা ওদের বাড়িতে আসি। ওই, তুই কি বললি? কই? কলেজে আমি তোর কি? কেন, যা সত্যি তাই। এর মানে কি? কিছু না। এটা বলে মৌ একটা হাসি দিয়ে ওর রুমে চলে গেল। রাতে মৌ, আরে আরে কি করো মৌ? ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমার জিনিস আমি ধরবো, কার কি? দেখো মৌ, এটা তোমার আবেগ, তুমি বোঝো। এটা বলার আগে মৌ আমার আর ওর 4 ঠোঁট এক করে ফেলল। আমার শরীর দিয়ে যেন কারেন্ট বয়ে গেল। আমার শ্বাস প্রশ্বাস বদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই প্রথম কোনো নারীর ভালোবাসার স্পর্শ। এইভাবে কিছু সময় পার মৌ আমাকে ছেড়ে দিল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। কি করছো? কি মৌ? কেন ভালো লাগে না? না, ওয়া কি বিশির। কি?
আরেকবার দেই? না না, আর লাগবে না। বিশ্বাস করো মামুন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি করব কিছুই বুঝতেছি না। পরদিন কলেজে গেলাম। ওই দিন আর রেগিং হতে হলো না, কারণ কেউ কলেজের গেটের মধ্যে ছিল না। আমি আর মৌ যার যার ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি নীলা ও তার ফ্রেন্ডরা আমাকে দেখে আসছে। আমি গিয়ে সাকিব, রাতুল, উর্মি আর সাইমার পাশে বসলাম। কি রে, কালকে তুই রাকিব আর শাওনদেরকে যেই মার দিছস, আমার কিন্তু ভয় করতাছে। রাকিবের বাবা অনেক বড় একজন নেতা, উনি তোকে ছাড়বে না। আরে ভয় পাস কেন? আমি আছি না, কিছু হবে না। যে সময় রাকিবের বাবা আসবে তখন বুঝবি। হঠাৎ কলেজে কয়েকটা পুলিশের জিপ ঢোকে, সাথে একজন লোক। মনে হয় ইনি রাকিবের বাবা। রাকিবের বাবা পুলিশগুলো আমাদের ক্লাসের মধ্যে আসে, সাথে রাকিবও আসে। কার এত বড় সাহস আমার ছেলেকে মারে? বাবা, ওই শালা মামুন আমাকে মেরেছে। ওই, তোর এত বড় সাহস? তুই স্যারের ছেলের গায়ে হাত দেস? আজকে তোকে এমন শিক্ষা দিব যা তুই সারা জীবন মনে রাখবি। সাকিব, রাতুল, উর্মি, সাইমা ভয় পেয়ে গেল। নীলা মুচকি মুচকি হাসছে। অফিসার, ওকে এমন মার দিবেন যাতে জীবনে কিছু করতে না পারে। স্যার, আপনি তার চিন্তা করবেন না। অফিসার, আপনি ভুল করছেন। ওই, তুই কি বললি? আজকে থানায় নিয়ে নি, তারপর দেখবি হাবিলদার ওকে অ্যারেস্ট করো। আমাকে অ্যারেস্ট করে কলেজের মাঠের মধ্যে দিয়ে যখন নিতেছে, মৌ আমাকে ধরে কান্না করতে লাগলো। অফিসার, আপনি ভুল করছেন। কোনটা ভুল আমাকে শিখাতে আসবেন না, ওকে গাড়িতে তোল। আমাকে থানায় নিয়ে কয়েকবার মারলো। হঠাৎ থানার বাইরে অনেক গাড়ির আওয়াজ। অফিসার দেখলো 3জন লোক, আর তাদের সাথে কয়েকশো লোক। এই 3জন আর কেউ না, দেশের সেরা 3জন ডন, সাব্বির, মিরাজ, মানিক। সবাই মাফিয়া কিংয়ের লোক। এই 3জন আর কেউ না, সবাই মাফিয়া কিংয়ের লোক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছে? আপনারা কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে বললেই আমি চলে আসতাম। রাজা যখন জেলে তখন প্রজারা কি ঘরে বসে থাকবে? স্যার, কি বললেন বুঝতেছি না। মানিক অফিসারকে একটা থাপ্পড় দিয়ে বলল, একটু আগে যাকে তুলে এনেছিস তিনি কে জানোস? না, কি স্যার? উনি হলেন পৌর মাফিয়া জগতের রাজা, কিং অফ মাফিয়া প্রিন্স মামুন। আর তোরা তাকে তুলে আনছস? অফিসার যেন কোনো কথা বলতে পারে না, সোজা এসে আমার পায়ে পড়ল। স্যার, আমাকে মাফ করে দেন, আমি না জেনে ভুল করে ফেলেছি। আমি জানি আমার কোনো মাপ নেই। স্যার, আমাকে দয়া করুন। আমি শুধু হাসছি। আমি অফিসারকে বললাম, কেন আমার পিছু লাগোস? আমি কাউকে মাফ করি না, তুই শাস্তি পাবি। এটা বলে আমি থানা থেকে বাইর হই। এদিকে সাকিব, রাতুল, উর্মি, সাইমা আমার জামিনের জন্য আসে। এসে দেখে থানার মধ্যে অনেকগুলো গাড়ি। তারা দেখলো অনেক লোক থানার সামনে, সবার হাতে AK-47। রাতুল বলল, আমার মনে হয় রাকিবের বাবা তার সব লোক নিয়ে এসেছে। আমরা যদি এখন যাই তাহলে আমাদেরকেও মরতে হবে। আরে সময় থাকতে পালা। সবাই চলে গেল। আমি থানা থেকে বেরিয়ে মৌকে একটা ফোন করি। তাকে বলি সে যেন চিন্তা না করে। পরদিন আমি আর মৌ আবার একসাথে কলেজে গেলাম। আমাকে দেখে সবাই অবাক হয়ে গেল। দেখলাম রাকিব ও নীলা আমার দিকে তাকিয়ে আছে। রাকিব কাকে যেন কল দিল। এরপর কতগুলো ছেলে আসলো, প্রায় 100 জন। সবাই আমাকে ঘিরে ফেললো। কিরে, আমাকে কেলিয়ে পার পেয়ে যাবি? তোকে আমি এখন মেরে ফেলবো। আমি রাকিবের কথা শুনে হাসতে থাকি। ওই, তুই হাসস কেন? একটু পর তুই মারা যাবি। আমি তারপরও ভাবছি। হঠাৎ কলেজে অনেকগুলো লাম্বরগিনি আসলো, আর সব কয়টা গাড়ি থেকে 3জন করে কালো কোট পরা লোক নামে। আবার দেখে 4টা হেলিকপ্টার আকাশে উঠছে। হেলিকপ্টারগুলো কলেজে ল্যান্ড করলো। 3টা কম দামি হেলিকপ্টার আর একটা দামি।
হেলিকপ্টার থেকে সাব্বির, মিরাজ ও মানিক নামলো। তারা এসে আমাকে কোট চশমা পরিয়ে দিল। এটা দেখে কলেজের সবাই হতলম্ব হয়ে গেল। ভাই আপনি এখানে? ওই তোরা কাকে মারবি? মাফিয়া কিংকে? রাকিব তো অবাক। রাকিব আমার পায়ে পড়ে গেল। ভাই, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন। আপনি মাফ না করলে আমাকে আপনার লোকেরা মেরে ফেলবে। আমি হাসতে থাকি। তুই আমাকে প্রতিদিন র্যাগিং করতি, এটা আবার কেমন র্যাগিং? ভাই, আমাকে মাফ করে দেন। মাফ? সেটা তোর কপালে নেই, তুই শাস্তি পাবি। এটা বলে আমি হাসতে থাকি। এমন সময় মৌ আসে আর আমাকে ধরে কাঁদতে থাকে। তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? আহা মৌ, আমি ঠিক। এদিকে রাকিবও তার লোকদেরকে আমার লোকজন মারতে শুরু করছে। আমি রাকিবের কাছে গিয়ে বলি, কি দরকার ছিল আমার পিছনে লাগার? রাকিবের পায়ে আমি একটা গুলি করি। রাকিব চিৎকার ধ্বনি পুরো কলেজ কাঁপতে থাকে। এটা দেখে মৌ অজ্ঞান হয়ে পড়ে। আমি মৌকে হাসপাতালে পাঠিয়ে দেই। আমার এই রকম আচরণ দেখে সাকিব, রাতুল, উর্মি, সাইমা সবাই ভয়ে চুপসে যায়। আমি সাকিব, রাতুল, উর্মি, সাইমার কাছে গিয়ে বলি, কিরে তোরা এভাবে কি দেখছস? ভাই আমাদের মাফ করে দেন, আমরা কিছু করিনি। এই তোদের কি হয়েছে? আমাকে দেখে এত ভয় পাচ্ছিস কেন? সাকিব, রাতুল, উর্মি, সাইমা আমাকে বলে, আমাদের মতো লোকেরা আপনাদের সাথে কথা বলে কিভাবে? আমাদের যদি কিছু হয়? একটা থাপ্পড় দিব। তোরা আমার বন্ধু, তোদেরকে কে কি করবে? আর তোরা আমাকে ভাই বলতেছস কেন? আপনার মতো ডনকে তুই করে বলতে পারবো না। তোরা আমার বন্ধু, তোরা বললে সমস্যা নাই। আচ্ছা তুই আমাদের কাছে তোর আসল পরিচয় লুকিয়েছিলি কেন? এই যে তোরা যদি আমাকে ফ্রেন্ড না করতি। ও এদিকে নীলা ভয়ে বাসায় চলে যায় আর ভাবতে থাকে, যাকে আমি এত র্যাগিং করতাম সে একজন মাফিয়া হয়েও আমার কিছু করলো না। রাকিবের বাবা হাসপাতালে গিয়ে দেখলো রাকিব আইসিইউতে ভর্তি। আচ্ছা মামুন, তুই এই এলাকায় কেন এসেছিস? একটা কাজে। কি কাজ আমরা জানতে পারি? না। আমাদেরকে তুই বন্ধুই ভাবস না? ভাবে। তাহলে বল। শুনলে হয়তো তোরা নিজেকে ঠিক রাখতে পারবি না। বলেন। আচ্ছা শোন। ফ্ল্যাশব্যাক। মামুন ওঠ, তোর কলেজ যেতে হবে। মা আর একটু ঘুমাই না। না, দেরি হয়ে যাবে, ওঠ ওঠ। আমার বাবা একজন সরকারি কর্মজীবী। তিনি তার সততার জন্য বিভিন্ন সময় অনেক পুরস্কার পেয়েছেন। আমার মাও একজন টিচার। আমার একমাত্র ছোট বোন দিঘি, আমার এক নয়ন। সব মিলিয়ে আমরা সুখী ছিলাম। হঠাৎ একদিন আমাদের এই সুখী পরিবারে এক ঝড়ে সব তছনছ হয়ে যায়। আমি ওই দিন স্কুল থেকে দেরি করে ফিরেছিলাম। আমি বাসায় গিয়ে দেখি আমাদের প্রত্যেক রুমে তছনছ হয়ে আছে। আমি মাকে ডাকতে থাকি, কিন্তু আমি কোনো সাড়া শব্দও পাই না। আমি রান্না করে গিয়ে দেখি মা গলা কাটা অবস্থায় পড়ে আছে। আমি মাকে ধরে কান্না করতে থাকি। মা আমাকে বলল, বাবা মামুন, তোর বাবা আর দেখিকে ওরা মেরে ফেলবে। আমি কাঁদতে কাঁদতে বলি, কোথায় নিয়ে গেছে ওদের বলো? মা আর কোনো কথা বলে না। আমি মাকে ধরে কান্না করতে থাকি। আমি দিঘির রুমে গিয়ে দেখি আমার দিঘিকে কে জন্য ধর্ষণ করে গলা কেটে রেখে গেছে। আমি দিঘিকে ধরে কান্না করতে থাকি। আমি বাবাকে খুঁজতে থাকি। ছাদে গিয়ে দেখি বাবা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আমি বাবাকে বলি, বাবা তোমাদের এই অবস্থা কে করছে? বাবা বলল, বাবারে আমার বুকে আয়। আমি কান্না করতে করতে বাবার বুকে আসি। বাবা আমাকে বলে, জোকার কিং আমাদের এই অবস্থা করেছে বাবা, তুই অন্য কোথাও চলে যা, ও তোকে বাঁচতে দিবে না। এটা বলে বাবা আমাকে ছেড়ে চলে গেলেন। আমি খুঁজতে থাকি জোকার কিংকে। এক সময় আমি মাফিয়া জগতে ঢুকে যাই। আর আমি এখন
আমার শরীরের মধ্যে যেন এক প্রকার ইমোশনাল ফিল হচ্ছে। এভাবে কয় মিনিট পর আমাকে ছেড়ে দিল। আচ্ছা মৌ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার জীবনের চাইতেও বেশি। আমি যদি কোনোদিন হারিয়ে যাই আমার মুখে চাপ দিয়ে। আমি বাঁচবো না, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হুম। আমি আর মৌ বিকালে হাসপাতাল থেকে আসে। পরদিন সকালে কলেজে গেলাম। খ্যাত সেজে না, নীল কোট, নীল চশমা, চুলগুলো স্পাইক করা, পুরো ললিপপ বয়। কলেজে যাওয়ার সময় 5টা ফাজেরও গাড়ি নিয়ে আসে। সামনে গার্ড, পিছনে গার্ড। আমি আর মৌ গাড়ি থেকে নামি। আমাদেরকে মনে হয় কোনো রাজ্যর রাজা রানী। আমরা সরাসরি চলে যাই সাকিবদের কাছে। আরে মামা, তোমাদেরকে তো সেই লাগছে। আরে না, কিং আর কুইন, মাফিয়া রাজ্যের। ঠিক বলছোস। মৌ লজ্জায় মাথা নিচু করে আছে। আরে আরে, ভাবি দেখছি লজ্জা পাইতেছে। এখন আমাদের সামনে লজ্জা পায়, পেছনে পেছনে অনেক কিছু। এই তোরা থামবি? না না না, আজকে তো আমরা বলবো। ওদের সাথে কথা বলে আমি কলেজে চলে গেলাম। সবাই আমাকে দেখে ভয় পেয়েছে। আমি আর আমার বন্ধুরা সবাই হাঁটছি। নীলার বন্ধুরা সবাই আমার কাছে আসে। মামু, আমাদেরকে তুমি মাফ করে দাও। কি বললেন আমাকে? আমরা নীলার সাথে চলে ভুল করেছি, আমাদের মাফ করে দাও। মামুন, ওদেরকে মাফ করে দে। তোরা বলছস? কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। মৌ, তুমিও ওদের মাফ করে দেওয়ার কথা বলছো? দাও না মাফ করে। আচ্ছা, তোমাদের সবাইকে মাফ করে দিলাম, এখন যাও। এইদিকে রাকিবের বাবা হাসপাতালে। আমার ছেলেকে কে মেরেছে তাকে আমি নিজের হাতে মারবো। ওই খোঁজ লাগা, কে আমার ছেলেকে মেরেছে। ওকে বস। যা। মৌ আর আমি বাসায় গিয়ে সাব্বির আর মানিককে ফোন দিয়ে তৈরি থাকতে বলি। আজকে জোকার কিংকে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিব। বস, আপনার ছেলেকে কে মেরেছে জানেন? কে? স্যার, নামটা বললে আপনিও ভয় পাইবেন। বল কে সে? স্যার, মাফিয়া কিং প্রিন্স মামুন। কি? মাফিয়া কিং মামুন? কেন আমার ছেলেকে মেরেছে? স্যার, আরও একটা খবর আছে। কি খবর? বল তাড়াতাড়ি। মাফিয়া কিং মামুন হচ্ছে আপনার পুরনো দিনের শত্রু, সৎ অফিসার রুহুল আমিনের ছেলে। কি? সাব্বির মানিক কে আমি বলি। এই তোরা সবাই রেডি হয়ে আয়। আচ্ছা ভাই। মামুন, তুমি এইসব ঝামেলা এড়িয়ে চলতে পারো না? তুমি এইসব ঝামেলা আর করবে না। দেখো মৌ, এটা ছাড়া খুব কঠিন। আচ্ছা, তুমি কেন এইসব কাজ করো? আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিব, সেই জন্য। তুমি কি জানো কে তোমার বাবা মাকে মেরেছে? জানি। কে মেরেছে বলো আমাকে। রাকিবের বাবা। সে এই এলাকায় এসেছে নিজের পরিচয় লুকাতে। তার আসল পরিচয় আমি জানি। সে জোকার কিং। তাকে আমি নিজ হাতে মেরে ফেলব। তাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আমি সাব্বির মানিককে বলি জোকার কিংকে তুলে আনতে। আজকে জোকার কিংকে মেরে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিব। আজকে নতুন সাজে সজ্জিত হয়ে আমি বাসা থেকে বাইর হই। মুখে মাস্ক পরে, লম্বা টুপিওয়ালা জামা। বাসা থেকে বাইর হয়ে সাব্বির মানিককে ফোন দেয়, কিন্তু কারো ফোনে কল যায় না। হঠাৎ করেই একটা ফোন আসে, বলে, হ্যালো মাফিয়া কিং, কেমন লাগলো চমক? কেউ ফোন ধরে না, কেউ ধরবেও না, কেউ বেঁচে নেই। কে তুমি? আমি। সময় হলে জানতে পারবে, তুমিও মরবে। কিন্তু সাব্বির মানিককে কে কে মেরেছে? কেন, তাদের জন্য কষ্ট হচ্ছে? তাদের কাছে আসতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পেছনে চলে আয়। তুই যেই হস না কেন, আমি নিজ হাতে তোকে মারব। আগে আসেন মাফিয়া কিং, তারপর দেখা যাবে। আমি গাড়ি নিয়ে বাংলাদেশের ব্যাংকের পিছনে চলে যাই।
গাড়ি থেকে বাইর হয়ে আমি সাব্বির মানিককে খুঁজতে শুরু করি। হঠাৎ করেই আমার পায়ের কাছে কিছু একটা আটকায়। আমি তাকিয়ে দেখি সাব্বিরের লাশ। আমি সাব্বিরকে ধরে জিজ্ঞেস করি, এই কিরে, তোর কি হয়েছে? উঠ উঠ, আমার লক্ষ্মী ভাই, তুই উঠ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি মানিককে খুঁজতে শুরু করি, কিন্তু কারো যেন আওয়াজ শোনা যায় না। হঠাৎ করেই আমার চারিদিকে আলো জ্বলে ওঠে। আমার বুকের ভিতরে একটু আঘাত পায়। আমি তাকিয়ে দেখি আমার সামনে মানিকের লাশ। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কান্না করতে থাকি। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ আমার কানে ভেসে ওঠে। কেমন লাগলো মাফিয়া কিং মামুন? আমি তাকিয়ে দেখি মৌ দাঁড়িয়ে আছে, তার সাথে আছে আরও কিছু মানুষ। মৌ, তুমি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলে? আমাকে এইরকম দেখে তোমার কি মনে হচ্ছে? তোমাকে কোনো পুলিশ ধরতে পারে না, তাই আমরা সবাই এইরকম প্ল্যান করি এবং তুমি আমাদের ফাঁদে পড়ে যাও। মৌ, তুমি এটা করতে পারলে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ভালোবাসা? আমি? তাও আবার তোমার সাথে? সব ছিল নাটক। মৌ, তুমিও আমার সাথে ছলনা করলে। বুঝলাম আমি অপরাধ করেছি, কিন্তু ওরা কি করলো? ওদেরকে কেন মারলে? ওদেরকে আমরা মারিনি। ওদেরকে কে মেরেছে জানেন মিস্টার মাফিয়া? কে? হ্যালো, মাফিয়া কিং মামুন। আমি পিছনে ফিরে দেখি জোকার কিং ও তার লোকজন। জোকার কিং! স্টপ মাফিয়া কিং মামুন, আজ তোর বাবা মায়ের মতোই তোকে মারবো। তুই আমাকে মারবি? দেখ আজকে জোকার কিং কতটা ভয়াবহ, তা আজকে উপলব্ধি করতে পারবি। জোকার কিং, তুই আমাকে মারবি? হাসছিস কেন? তুই কি মনে করছিস আমি তোকে ছেড়ে দেব? আমার ছেলেকে তুই মেরেছিস। তুই মাফিয়া কিং মামুনকে চিনোস না? আমি কি একা এসেছি? তোর কি মনে হয় আমি বোকা? আমি আমার মিরাজকে বলে এসেছি আমি না আসলে তোর ছেলেকে শেষ করে দিতে। হা হা, কি বললি তুই? আমার ছেলেকে মারতে? মিরাজ কাম। দেখলাম মিরাজ আমার মতো করে সেজে একটা গাড়ি থেকে বাইর হচ্ছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, আরে ভাই, তুই আমাকে দেখে কি ভাবতেছস? মিরাজ, তুইও আমার সাথে ছলনা করলি? ছলনা? আমি কোনো ছলনা করিনি। তাহলে সাব্বির মানিককে মারলি কেন? আমাকে মাফিয়া কিং বানাবে? তোমাকে মারতে পারলে তুই মৃত্যুর জন্য তৈরি হ। একটা গুলি এসে মানিকের মাথায় পড়লো। জোকার কিং ভয় পেয়ে গেল। এই কে, সামনে আয়। কে ওকে মারছস? সাহস থাকে তো সামনে আয়। এবার আরও একটা গুলি এসে জোকার কিংয়ের হাতে। হঠাৎ করে এভাবে গুলি চলতে থাকে। এখন শুধু জোকার কিং আর মৌ আছে। জোকার কিং একপাশে বসে ছটফট করতেছে হাতে গুলি লাগার কারণে। মৌ আমাকে বলল, মামুন, তুমি ওদেরকে থামতে বলো। আমি তোমার কাছে মাফ চাচ্ছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে ছলনা করব না। আমাকে একটাবারের মতো ক্ষমা করো। এতক্ষণ ধরে মৌ আমাকে এই কথা বলল। আমি তাকে বললাম, আমি নিজেই জানি না কে মেরেছে ওদের। এটা বলার সাথে সাথে মৌ আমার কপাল বরাবর পিস্তল ধরে। কে মারলো? এত সাহস থাকে তো সামনে আয়, নইলে ওকে মেরে দিব। অন্ধকার থেকে যারা বাহির হলো তাদেরকে দেখে আমি তো পুরাই শক খেয়ে গেলাম। সাকিব, রাতুল, তোরা? কেন রে? আমরা আসতে পারবো না? আমাদের কেউ পরিবার থেকে আলাদা রেখেছে। আমাদের বাবা মাকে ওই জোকার কিং মেরে দিছে। কি বলছিস? কি? হ্যাঁ, আমরা সত্যি বলছি। জোকার কিং, তুই মরার জন্য তৈরি হ। আমার বাবা মা হত্যার প্রতিশোধ নেব। না, আমাকে মেরো না। আমাকে তোমরা মাফ করে দাও। আমি আর এমন কাজ করব না। তোকে না মারলে আমাদের বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। এটা বলে সাকিব আর রাতুল জোকার কিংকে গুলি করতে থাকে। জোকার কিং মারা গেল। মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আমি ইচ্ছে করলে তোকে এই মুহূর্তে মারতে পারি, কিন্তু আমি তোকে মারবো না। এটা বলে আসার পর মৌ পিছন থেকে একটা পিস্তল নিয়ে বলে, আমি আমি কিন্তু তোকে মেরে দেব। এটা বলে মৌ ট্রিগার চাপ দিবে, এমন সময় রাতুল মৌকে মেরে দেয়। এই রাতুল, তুই এটা কি করলি? আমার ভালোবাসাকে মেরে দিলি? এটা ছাড়া আর কোনো উপায় নেই। তুই আমাদের ভুল বুঝিস না, আমাদের এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে রাতুল আর সাকিব নিয়ে যায়। এই কয়েকদিন খুব কান্না করে গোলা মুখ ফুলে গেছে, কারণটা মৌকে নিয়ে। যাকে আমি এত ভালোবাসতাম সে আমাকে মারার প্ল্যান করলো। ভাবতে খুব অবাক লাগে। মানুষ খুব স্বার্থপর। মানুষের উপরে পর্দা একরকম, ভিতরে পর্দা আরও একরকম। আসলে এখনকার মানুষকে চেনা খুব মুশকিল। এরপর দিন কলেজে যাওয়ার সময় আমার দিকে সবাই তাকিয়ে রয়েছে। আমি গিয়ে রাতুলদের কাছে গিয়ে বসে। সবাই আমার চেহারার দিকে চেয়ে আছে। কিরে, তুই কান্না করছিস? এটা বলার সাথে সাথে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি কলেজ থেকে চলে যাব রে। কি বলছিস কি? তুই কি রাগ করে আছিস? না রে, রাগ করবো কেন? আমার জন্য তোদের আবার কোনো বিপদ হোক আমি চাই না। সাব্বির ও মানিক যেভাবে মারা গেল, আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক, তাই আমি চলে যাচ্ছি। না রে, আমরা যে তোকে ছাড়া ভালো থাকবো না। তোরা আমাকে ক্ষমা করে দিস। এটা বলে আমি চলে যাই তাদের কাছ থেকে। শুরু করি জীবনের আরও এক নতুন অধ্যায়।